শিল্প খাতে গ্যাস সংকট নিরসনের আশ্বাস প্রধানমন্ত্রীর। উত্তরের ১৬ জেলায় সেচ ব্যবস্থা নিশ্চিতে বরেন্দ্র কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক। হবিগঞ্জে বিএনপি এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা। জেলায় ১৪৪ ধারা জারি, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন। আওয়ামী লীগের পদধারীদের নির্বাচনে অংশগ্রহণ বন্ধ ব্যবস্থা চায় জামাত। এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতার সুযোগ বহালের দাবি। এবং সম্পর্ক জোরদারে পররাষ্ট্র মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক। কাল ঢাকা এসছেন মার্কিন বিশেষ দূত। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। শিল্প খাতে গ্যাস সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে এক বৈঠক শেষে সরকার প্রধানের আশ্বাসের বিষয়টি তুলে ধরেন টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কারখানা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছে প্রতিবেদন চেয়েছে সরকার, যা ইতিবাচক পদক্ষেপ। এদিকে উত্তরাঞ্চলের প্রায় ১৬টি জেলায় কৃষকের সেচ ব্যবস্থা নিশ্চিতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন এই খাতের ব্যবসায়ীরা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, এই খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উৎসাহ পাচ্ছেন উদ্যোক্তারা। গ্যাসের যে সংকটটা আছে এটা তো নতুন সংকট না, এটা অনেক পূর্বের। আপনার সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। তো উনি দুটো অফিসারিও স্থাপন করবেন বলে বলেছেন এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে এবং আমি বিশ্বাস করি উনি একটা সুরাহা করবেন। বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাত পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন উল্লেখ করে বিটিএম এর সভাপতি বলেন, গেল ১৭ বছরে এমনটা কখনোই দেখা যায়নি। উইলফুল বন্ধ, আরেকটা হচ্ছে পুরনো হয়ে গেছে বন্ধ, আরেকটা হচ্ছে আপনার হয়তো বিভিন্ন আদারওয়াইজ ক্ষতিগ্রস্ত। তো ওগুলোকে স্যাগ্রিগেট করার জন্য তিতুমির সাহেব আলোচনা করেছেন। তো আমরা আইডেন্টিফাই করব কোন ফ্যাক্টরিকে আপনার রুখে দাঁড়ানোর জন্য সাপোর্ট করা যায়, কাকে করা যাবে না। এদিকে সরকার প্রধানের সঙ্গে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। পরে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, উত্তরাঞ্চলের ১৬টি জেলার কৃষকের সেচ ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে সরকার। এইবার বিএনপি ক্ষমতা আসার পরে বরেন্দ্রকে সর্বোচ্চ অধিকার দিয়ে আমরা বরেন্দ্র মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, উনি বরেন্দ্রের জন্য অর্থ যে সংকট রয়েছে সেগুলো মিটিয়ে দিবেন। নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে। বরেন্দ্র অঞ্চলে সেচ সুবিধা সম্প্রসারণের কথাও জানান তিনি। কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য, কৃষকের পানির চাহিদা মেটানোর জন্য আমরা কাজ করব। সেক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করেছি। আমাদের প্রতিটি বিষয়ে প্রধানমন্ত্রী একমত পোষণ করেছেন। ওই অঞ্চলে কৃষি আরও সমৃদ্ধ হবে বরেন্দ্র কার্যক্রমের মধ্য দিয়ে। বিএনপি সরকার দ্রুতই বরেন্দ্র অঞ্চলের কৃষকদের দাবি পূরণ করবে বলে প্রত্যাশা জানান হাসান জাফির তুহিন। দুটি উন্নয়ন প্রকল্প জমা দিয়েছে প্রায় ২,০০০ কোটি টাকা এবং আরেকটি সম্মিলিত মেগা প্রজেক্ট, সেটিও প্রায় ১০,০০০ কোটি টাকার মতো। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে এগুলো পাশ হলে ওই অঞ্চলে ১৬ জেলার বরেন্দ্র অঞ্চলের ১৬ জেলা কৃষকের ভাগ্য উন্নয়ন হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ২৪-এর গণ অভ্যুত্থান নিয়ে আলোচনা সভার আয়োজন করবে বিএনপি। ৪ঠা আগস্ট কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জুলাইয়ে আকাঙ্ক্ষাকে ধারণ করে প্রতিটি গণতান্ত্রিক দলকেই সেদিনের স্মরণ সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। সমাজের মধ্যে আন্দোলনের যে পশ্চাৎভূমি তৈরি হয়েছিল, যে পটভূমি তৈরি হয়েছিল, সেই পটভূমির উপর দাঁড়িয়েই আমরা ছাত্রছাত্রী এবং জনতা, শ্রমিক সব মিলিয়ে অভূতপূর্ব গণজাগরণ আমরা দেখি জুলাইয়ে, যার চূড়ান্ত পরিণতি ঘটল। অবসান হলো স্বৈরতন্ত্রের, ফ্যাসিতন্ত্রের ৫ই আগস্টে। বিএনপির পক্ষ থেকে এটি আরো ভালোভাবে এবং সুসংগঠিতভাবে পালন করার জন্য আগামী ৪ঠা আগস্ট মঙ্গলবার
রাজধানীর কেআইবি কৃষিবিদ ইনস্টিটিউশনে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচির জেরে হবিগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অনুরোধে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ পুলিশ সুপার তারেক মাহমুদ। নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। একই সময় দুটি সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচি থাকায় সংঘর্ষের আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির 144 ধারা জারি করে জেলা প্রশাসন। আমরা এখানে শান্তি শৃঙ্খলা ভঙ্গের কোনো ধরনের কোনো কার্যক্রম হতে দিব না এবং আমরা উভয় পক্ষকে আহ্বান জানাবো যে তারা যেন সরকারি যে সিদ্ধান্ত হয়েছে সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে সংযত আচরণ করে। চট্টগ্রাম 2 আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ সদস্য পদ বহাল রেখেছেন আপিল বিভাগ। তার শপথ নেয়ার পক্ষে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন সর্বোচ্চ আদালত। এর ফলে সংসদ অধিবেশনে যোগদানে বাধা থাকল না। বুধবার এ আদেশ দেন আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ। এদিকে আপিল বিভাগে মামলা বিচারাধীন থাকা অবস্থায় তথ্য গোপন করে মামলা করায় জিপিএইচ ইস্পাতের 5 কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। মুদাসির আলীর প্রতিবেদন। গেল 9 জুলাই চট্টগ্রাম 2 আসনে বিএনপির সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলে ইসির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। ওই দিনেই সে আসনে তাকে জয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। পরে 12 জুলাই হাইকোর্টের রায়কে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করেন জামায়াত প্রার্থী নুরুল আমিন। বুধবার প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ কার্যতালিকা থেকে সে আবেদন বাদ দিয়ে হাইকোর্টের দেয়া রায়টিকে বহাল রাখেন। পরে বিষয়টি সাংবাদিকদের ব্যাখ্যা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সরোয়ার আলমগীর সাহেবের প্রার্থিতা সংক্রান্ত রায়টি, পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়েছে এবং তিনি বৈধ প্রার্থী হিসেবে যে ছিলেন সেটি প্রমাণিত হয়েছে। তো এই পরিস্থিতিতে আদালত বললেন যে তাহলে তো এই মামলাটি আর এই মুহূর্তে শোনার কোনো সুযোগ নেই। আপনারা যদি কোনো কারণে মনে করেন সংক্ষুব্ধ হন তাহলে রায়ের বিরুদ্ধে আপনারা নিয়মিত আপিল দায়ের করতে পারেন। এদিকে আইন আদালতকে ব্যবহার করে সরকার তুঘলকি কাণ্ড ঘটিয়েছে বলে মন্তব্য করেন জামায়াত প্রার্থীর পক্ষের এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। এই যে তুঘলকি কাণ্ড ঘটানো হয় যদি আইন আদালতকে ব্যবহার করে, তাহলে আমরা অতীতে দেখেছি কারো ভবিষ্যতেই ভালো হয়নি। অন্যদিকে আপিল বিভাগে মামলা চলমান থাকা সত্ত্বেও নতুন মামলা দায়েরের অপরাধে জিপিএইচ ইস্পাত কোম্পানিকে 5 কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। এই অর্থ জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য ব্যয়ের নির্দেশ দেন আদালত। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একে সরাসরি প্রতারণা হিসেবে আখ্যা দেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। যেখানে সুপ্রিম কোর্টে মামলাটি পেন্ডিং, হাইকোর্ট বিভাগে মামলাটি পেন্ডিং, তিনি একটা নিম্ন আদালতে গিয়ে একটা টাইটেল স্যুট করলেন। তারা তথ্য গোপন করেছেন এবং কোর্টের প্রতি একটা ফ্রড, প্রতারণা আশ্রয় নিয়েছেন। আগামী 1 মাসের মধ্যে এই অর্থদণ্ড দিতে হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। পাশাপাশি বেআইনি সুবিধা পেতে অনৈতিক প্রস্তাবের কথাও জানান রাষ্ট্রের এই সর্বোচ্চ আইন কর্মকর্তা। যে অ্যাটর্নি জেনারেলের কাছে যখন এই ধরনের কোনো অনৈতিক প্রস্তাব যদি কোনো মক্কেল যদি দিয়ে থাকেন এবং সেটা যখন প্রকাশ্য আদালতে তিনি বলেন, সেক্ষেত্রে আমরা আর আইনজীবী হিসেবে ওই ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করতে পারি না। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি প্রার্থীদের বিজয় নিশ্চিতে ইসিতে দলীয় নিয়োগ দেওয়ার অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে নির্বাচন ভবনে সিইসি সহ কমিশনের সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ বহাল রাখার দাবিও জানান মিয়া গোলাম পরওয়ার। এমআরএসের রিপোর্ট। বুধবার সকালে নির্বাচন ভবনে যান বাংলাদেশ জামায়াত ইসলামীর 6 সদস্যের প্রতিনিধি দল। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা। পরে মিয়া গোলাম পরওয়ার ব্রিফিংয়ে জানান, ইসির অতিরিক্ত সচিব পদে বিএনপি দলীয় লোকের নিয়োগ স্থানীয় সরকার নির্বাচনের অন্তরায়। এরকম একজন ব্যক্তিকে ইলেকশন কমিশনের মতো একটা সাংবিধানিক বডিতে অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়ার মধ্যে আজ্ঞাবহ থেকে তিনি যেন সরকারি দলের লোকদেরকে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসতে পারেন, সেই ফাংশনটা উনি যেন এখানে বসে করতে পারেন, সেই তৎপরতার জন্যই তাকে এখানে স্পেশালি অ্যাসাইন করে এখানে অ্যাপয়েন্টমেন্ট
দেওয়া হয়েছে। এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য ঘোষণার ইসির প্রস্তাবের সমালোচনাও করেন তিনি। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের ব্যাপারে তো আপনারা কোনো বিধিনিষেধ আরোপ করেননি, তারা তো ইলেকশন করছেন। প্রশ্ন করলাম যে সেটা কি আপনারা করেছেন? বল না, আমরা শুধু লোকাল গভর্নমেন্ট ইলেকশনের জন্য এই নীতিমালাটা অ্যাপ্রুভ করেছি। তাহলে কি হলো? এটা দ্বৈততা, দ্বিচারিতা, বৈষম্য হলো না? একটা ইলেকশন করতে পারবে আর একটা পারবে না। সাতক্ষীরা 4 আসনের এমপি পদ নিয়ে স্পিকার ও ইসি সিদ্ধান্ত নেবেন বলেও মত দেন জামায়াত সেক্রেটারি। ইসি এন্ড স্পিকার উইল ডিসাইড। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। স্বাস্থ্য খাতের উন্নয়নে উপজেলা পর্যায়ে 10 শয্যার কিডনি ডায়ালাইসিসের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক কর্মশালায় অংশ নিয়ে তিনি একথা বলেন। স্বাস্থ্য খাতের দরপত্রে দুর্নীতি বন্ধে সরকার সচেষ্ট রয়েছে উল্লেখ করে বাজেট বাস্তবায়নেও সক্ষমতার প্রমাণ রাখার কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা প্রত্যেকটা উপজেলা জেলা হাসপাতালে 10 বেড করে আমরা ডায়ালিসিস সেন্টার চালু করতে যাচ্ছি খুব তাড়াতাড়ি। এভরিথিং ইজ রেডি। এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে আমরা 50 শয্যার ডায়ালিসিস স্থাপন করতে যাচ্ছি। 8টা বিভাগীয় স্টেশনে স্পেশালাইজড ক্যান্সার ইনস্টিটিউট হচ্ছে 8টা বিভাগীয় শহরে। 5টা শিশু হাসপাতাল আমরা আগামী অক্টোবরের ভিতরে ইনশাল্লাহ 5টা ডিভিশনাল হেডকোয়ার্টারে আমরা শুরু করতে যাচ্ছি। সরকারি হাসপাতালে শূন্য পদের বিপরীতে শিগগিরই নার্স ও মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর SM জিয়াউদ্দিন হায়দার। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মেডিকেল এবং নার্সিং কলেজ নিয়ম মানতে ব্যর্থ হলে সরকার যথাযথ ব্যবস্থা নেবে। নার্সিং শিক্ষা কারিকুলাম আন্তর্জাতিক মানসম্পন্ন নয়, জানিয়ে এক্ষেত্রে বাংলাদেশ ফিলিপাইনের সহযোগিতা নেবে। প্রায় অনেক জায়গাতেই আমাদের নার্সদের অনেক ভ্যাকান্ট পজিশন আছে। হ্যাঁ, তো আমাদের প্রথম লক্ষ্য হবে যে আমরা কীভাবে এই ভ্যাকান্ট পজিশনগুলো অতি দ্রুত আমরা ফিল আপ করতে পারি, এবং তারপরেও যদি আমাদের প্রয়োজন হয় আমরা তখন নতুন যে নার্স তাদের জন্য আপনার পদ সৃষ্টি করতে হবে এবং তাদেরকে পদায়ন করতে হবে। ভ্যাকান্ট যে পজিশনগুলো নার্স, মিডওয়াইফ, মেডিকেল ডক্টর, তারপর মেডিকেল টেকনোলজিস্ট, ভ্যাকান্ট যে পজিশনগুলো আছে যেগুলো আপনার অনুমোদিত পজিশন, সেগুলো ফিল আপের আপনার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশজুড়ে গত 24 ঘন্টায় হাময়ের উপসর্গে 3 শিশুর মৃত্যু হয়েছে। এতে গত 15 মার্চ থেকে এ পর্যন্ত প্রাণহানি 831 জনে দাঁড়িয়েছে। এছাড়া গত একদিনে নতুন করে আরও 1075 জনের শরীরে হাময়ের উপসর্গ দেখা গেছে। এদিকে গত 24 ঘন্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আরও 3 জনের মৃত্যু হয়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান ঢাকায় নিযুক্ত এই হাইকমিশনার। বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বিদ্যমান সহযোগিতা আরও জোরদারে মতবিনিময় করেন তারা। ভারতে নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী 12 জুন বাংলাদেশে আসেন। কাল ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। ম্যানিলায় সদ্য শেষ হওয়া আসিয়ান রিজিওনাল ফোরামেও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সহ এই অঞ্চলের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা হয়েছে তার। সেখান থেকে দিল্লি হয়ে ঢাকা আসবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বৃহস্পতিবারই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন সার্জিও গোর। একই দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও সাক্ষাৎ হতে পারে তার। বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা ওয়াশিংটন সম্পর্ক নিয়ে আলোচনা করতেই তার এ সফরে ওয়াশিংটনের সঙ্গে সই হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়নে ঢাকার মনোভাব ও ক্ষতিও দেখবেন বলে ধারণা করা হচ্ছে। বেসামরিক বিমান চলাচল খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত এবং দক্ষ জনবল তৈরিতে বগুড়ায় পাইলট ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠা করা হচ্ছে বলে জানালেন বিমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। সকালে ইউএস বাংলা এবং যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির সঙ্গে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন। শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল চালুর পর আকাশপথে 2.5 কোটি যাত্রী পরিবহনের সক্ষমতা তৈরি হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এমদাদুল হক খানের প্রতিবেদন। 25টি বিমান দিয়ে এক যুগেরও বেশি সময় ধরে আকাশপথে যাত্রী সেবা দিচ্ছে বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা। তাদের বহরে নতুন করে যুক্ত হবে 21টি বোয়িং উড়োজাহাজ। যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে এসব বিমান ভাড়ায় নিতে ইউএস বাংলার বিনিয়োগ লাগবে 17,000 কোটি টাকা।
রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় দুটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। ইউজ বাংলা কর্তৃপক্ষ বলছে, নতুন উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে আন্তর্জাতিক রুটে দেশীয় এয়ারলাইন্সের সক্ষমতা বাড়বে। We are creating quality employment opportunities for our future generations. অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি এয়ারলাইন্সগুলোর বহর সম্প্রসারণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, পর্যটন, বাণিজ্য ও কর্মসংস্থানের ইতিবাচক ভূমিকা রাখবে। American companies offer innovation, technology, high-quality products, and long-term partnerships. Bangladeshi companies likewise offer entrepreneurial spirit, determination, and vision for growth. Together, they create opportunities that provide long-term benefits for both our countries. এভিয়েশন খাতকে ঘিরে সুদূরপ্রসারী পরিকল্পনা তুলে ধরে বেসরকারি বিমান পরিবহন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, বগুড়া একটি পাইলট ট্রেনিং একাডেমি হচ্ছে। We are preparing an aviation master plan and establishing a pilot training academy, which earlier he explained, in Bogura to support our industry's future. শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে বছরে আকাশপথে 2.5 কোটি যাত্রী পরিবহনের সক্ষমতা তৈরি হবে বলেও জানান প্রতিমন্ত্রী। Also, Shahjalan International Airport will be able to serve up to 24 million passengers each year. 2027 সাল নাগাদ কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম, কলম্বো সহ বেশ কয়েকটি রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে ইউএস বাংলা। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। এবারে রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে সমন্বয়কদের মুক্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে রাজপথ। তাদের অনুপস্থিতিতেও চলমান বিক্ষোভ গণ আন্দোলনের রূপ নেয়। এদিন 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি ও আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে আদালতে নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। শুনানিতে ডিবি কার্যালয়ে 6 সমন্বয়ককে খাওয়ানোর ছবি প্রকাশ করাকে জাতিসংঘে মশকরা বলে মন্তব্য করেন হাইকোর্ট। আর জানাচ্ছেন উষা ফেরদৌস। ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। সমন্বয়কদের জিম্মি করে আন্দোলন বন্ধের ঘোষণা আদায় করায় 29 জুলাই আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠে গোটা দেশ। এদিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। এতে যোগ দেন শিক্ষক অভিভাবকরাও। এতে আবার বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগ। পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের মুখে ব্যাপক সংঘর্ষ হয়। অবিলম্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি ও আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। আন্দোলনকারী তাদের উপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না। আপনারা প্রয়োজনে টিয়ার শেল ছুড়ুন, লাঠিচার্জ করুন, রাবার বুলেটও ছুড়ুন, তাতেও বহু মানুষ অন্ধ হয়েছে হয়তো। সে খবর আপনারা দেখেছেন, এত কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে। শুনানিতে 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে নিয়ে খাওয়ানোর ছবি প্রকাশ করাকে জাতির সাথে মশকরা বলে মন্তব্য করেন হাইকোর্ট। ভাতের টেবিলে বসে ছবি তুলে এটা করেন, আপনি কি এটা মশকরা পাইছেন? ঠিক এই মশকরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। শহীদ আবু সাঈদের বুকে গুলি চালানোর ঘটনা উদ্ঘাটন এবং আন্দোলনে নিহতদের সঠিক সংখ্যা নিরূপণে এদিন বিচারক, আইনজীবী ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হয় জাতীয় গণতদন্ত কমিশন। দেশজুড়ে চলমান সহিংসতায় জামায়াত শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগে 14 দলের বৈঠকে জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। রাজনীতি কিছু নয়, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। চলমান সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে পরদিন সারা দেশে শোক পালনের সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে এদিন লাল কাপড়ে চোখ বাঁধা ছবি দিয়ে সামাজিক মাধ্যমে প্রচারণার কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত 3টার দিকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝুমঝুমপুর এলাকার চেকপোস্ট বসিয়ে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুরের বিএনপি নেতা বাদশাহ হত্যার মামলার অন্যতম অভিযুক্ত মনোয়ার হোসেন লেদুকে গ্রেপ্তার করেছে র্যাব। মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব বলছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহ করেছিলেন তিনি। লেদুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে 36টি মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকায় অবস্থান শনাক্ত করা হয় লেদুর। হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত এবং হত্যা, মাদক, অস্ত্রসহ 32 মামলার আসামি মনোয়ার হোসেন ওরফে লেদু হাসানকে আটক করেছে র্যাব 2। গ্রেপ্তারকৃত লেদুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও মাদক সহ 32টি মামলা রয়েছে। একটি অস্ত্র মামলা তার 10 বছরের কারাদণ্ড রয়েছে। উল্লেখ্য যে প্রতিনিয়ত অত্র এলাকাবাসীগণ তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা ইত্যাদি বিষয়ে র্যাবের নিকট ফোনে অভিযোগ জানিয়ে থাকে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ডাক বিভাগের সেবার পরিধি সম্প্রসারণে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস উদ্বোধন করলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। সকালে ডাক অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রথম পর্যায়ে ঢাকার অভ্যন্তরীণ 4টি এবং ঢাকার বাইরে 4টি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হচ্ছে। ধাপে ধাপে সব অঞ্চলে কার্যক্রম সম্প্রসারণ করা হবে। ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস হলো বাংলাদেশ ডাক বিভাগের অনুমোদন ও তত্ত্বাবধানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক চুক্তিভিত্তিক পরিচালিত একটি আধুনিক ডাক সেবা কেন্দ্র। সরকারের নগদ বলেই কিন্তু মানুষের একটা আস্থা আছে। এই 9 কোটি ক্লায়েন্টস, অনেক ক্লায়েন্টস, এবং সেখানে বোধহয় 3 কোটি ক্লায়েন্ট শুনেছি ফিক্সড ক্লায়েন্টস রয়ে গেছে আমাদের। এই জন্য কিন্তু মানুষ আমাদের কাছে আসছে, দিন দিন আসছে, বাড়ছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। 3 দিন বিরতির পর আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ইরানি ক্ষেপণাস্ত্রের জবাবে ইরাক জুড়ে একযোগে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এমন আকস্মিক হামলা পাল্টা হামলায় ওয়াশিংটন, তেহরানের কূটনৈতিক আলোচনা ঘিরে শঙ্কা এবং অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। 3 দিন বিরতি দিয়ে আবারও যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে। দুদেশের সংঘাত বরাবরের মতোই ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। বুধবার মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরান থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, এমনটা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এদিন ভোরে জর্ডানে একটি মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এসব হামলার পাল্টা জবাব দিচ্ছে যুক্তরাষ্ট্র। মিত্র দেশ সৌদি আরবকে সঙ্গে নিয়ে ইরাকে হামলা চালানোর কথা জানায় সেন্টকম। এক বিবৃতিতে তারা জানায়, গেল 72 ঘণ্টায় IRGCর নির্দেশে চালানো 30টির বেশি ড্রোন হামলার বিপরীতে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যুদ্ধবিমান ইরাকের পূর্বাঞ্চলে একাধিক অস্ত্র ও রসদ সংরক্ষণ কেন্দ্র লক্ষ্য করে হামলা করেছে। এতে 8 জন নিহতের দাবিও করা হচ্ছে। এদিকে সামুদ্রিক রুট হরমুজ প্রণালীকে সমান 2 ভাগে ভাগ করতে ইরানকে যে প্রস্তাব দিয়েছিল ওমান, তা প্রত্যাখ্যান করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। ইরানে মার্কিন বাহিনী স্থল হামলা চালাতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের গোয়েন্দারা। ইরানের উপকূলীয় অঞ্চলগুলো দখল করার জন্য তেহরানে নিজেদের সেনা পাঠাতে পারে যুক্তরাষ্ট্র, যদিও স্থল হামলা হলেও এটি সীমিত থাকবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এ সম্ভাব্য স্থল হামলার বিষয়ে সতর্কতা দিয়েছেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া। তিনি বলেন, মার্কিনীদের স্থল হামলা প্রতিহতে তাদের সেনারা প্রস্তুত। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। বাবেল মানদেব প্রণালীতে সম্প্রতি হুথিদের জারি করা অবরোধের জেরে ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে সরাসরি সংলাপ শুরু করেছে চীন। ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ও ইরান ফের সংঘাতে জড়ানোর পর ইরানের প্রতি সংহতি জানিয়ে গত 20 জুলাই প্রণালীটিতে অবরোধ জারি করে হুথি গোষ্ঠী। তবে চীনা জাহাজকে ছাড় দেওয়া হলেও অন্য কোনো বিদেশি জাহাজকে বাবেল মানদেব প্রণালী ব্যবহারের ক্ষেত্রে ছাড় না দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে হুথির পক্ষ থেকে।
খেলার খবর ক্রিকেট। দেশের ক্রিকেটের সংকট কাটাতে এবং ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে মিরপুরে চলছে বিসিবির তৃতীয় বোর্ড সভা। সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে এই সভায় মোট 18টি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা হবে। সভার প্রধান আলোচ্য বিষয় জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক চূড়ান্ত করা, এছাড়া বিপিএল এ কাঠামোগত পরিবর্তন, পূর্বাঞ্চল স্টেডিয়ামের নির্মাণ কাজ, নারী ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি, আঞ্চলিক নারী কোচ নিয়োগ এবং আম্পায়ার সাইমন টোফেলকে বিশেষ দায়িত্বে যুক্ত করার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত আসতে পারে। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর দিকে ব্যাট হাতে দারুণ এক সিরিজ কাটিয়ে এবার র্যাঙ্কিংয়ে নিজের ছাপ রাখলেন বৈভব সূর্যবংশী। টি-20 ব্যাটসম্যানদের তালিকায় 230 ধাপ এগোলেন ভারতের এই বিস্ময় বালক। র্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদ যথারীতি প্রকাশ করেছে আইসিসি। 20 ওভারের সংস্করণে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বিশাল এই লাফ দিয়ে 48তম অবস্থানে আছেন বৈভব সূর্যবংশী। আর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে চূড়া এসেছে পরিবর্তন। মাঠে না নেমেও শীর্ষে ফিরেছেন শুভমান গিল। এই তালিকায় বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবার উপরে আছেন তানজিদ হাসান, তিনি রয়েছেন 20 নম্বরে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শিল্প খাতে গ্যাস সংকট নিরসনের আশ্বাস প্রধানমন্ত্রীর। উত্তরের 16 জেলায় সেচ ব্যবস্থা নিশ্চিতে বরেন্দ্র কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক। হবিগঞ্জে বিএনপি এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা, জেলায় 144 ধারা জারি, 3 প্লাটুন বিজিবি মোতায়েন। আওয়ামী লীগের পদধারীদের নির্বাচনে অংশগ্রহণ বন্ধে ব্যবস্থা চায় জামাত। এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতার সুযোগ বহালের দাবি। এবং সম্পর্ক জোরদারে পররাষ্ট্র মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বৈঠক। কাল ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত। ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।